প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনীতি এবং আগামীর চ্যালেঞ্জ। পর্যালোচনার শুরুতে জানিয়ে রাখতে চাই, জুলাই বিপ্লব পরবর্তী বিগত 3 মেয়াদের সরকারের অধিকাংশ সময়ে জুড়ে দেশের ব্যবসা বাণিজ্যে চিহ্নিত একটি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী শিল্প উদ্যোক্তারাও বড় অংশ নিগৃহীত ও নিষ্পেষিত হয়েছেন পদে পদে। তৎকালীন সরকার প্রধানের প্রভাব বলয়ে থাকা হরেক ব্যক্তিগোষ্ঠীর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ব্যবসা বাণিজ্যে গুটিয়ে অনেকেই দেশান্তরী হতেও বাধ্য হয়েছিলেন। আবার অনেকে সব হারিয়ে নিঃস্ব হলেও ব্যাংকের দায় দেনা বয়ে চলেছেন এখনও। এমনতর পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কাছে অন্য সব শ্রেণী পেশার ব্যবসায়ীদের মতো ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদেরও প্রত্যাশা কমতি ছিল না। সে ধারাবাহিকতায় সরকারের পক্ষে থেকেও বহুমুখী উদ্যোগ নিতে দেখা গেছে। বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নে বেশ কিছু নীতিমালা এবং সংস্কার আলোচনাও সামনে উঠেছে, যা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরু করে। এমন বাস্তবতায় গত এক বছরে ব্যবসা বাণিজ্যের কতটা উন্নতি হয়েছে, প্রতিবন্ধকতা ডিঙিয়ে কতটা স্বাভাবিক হয়েছে ব্যবসার পরিবেশ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিসহ আন্তর্জাতিক বাণিজ্যে চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পেরেছে, আর এসব মিলিয়ে ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের প্রত্যাশার কতটা পূরণ হয়েছে অন্তর্বর্তী সরকারের গেল এক বছরে, সেসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমাদের আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দেশের গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ী সংগঠনের নেতাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব। আমার আজকের অতিথি জনাব মোহাম্মদ হাতেম, বাংলাদেশ নিটওয়্যার শিল্প সমিতি বা যেটাকে আমরা বলি নিটওয়্যার এক্সপোর্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTME এর সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। জনাব হাতেম, আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করার পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বও দিয়েছেন, এবং এই নেতৃত্ব দিতে গিয়ে বঞ্চনার জায়গাটাও একেবারে কম আপনার হয়েছে, সেটিও একেবারে অমূলক নয়, আমরা যেটা জানি। তো তারপরও আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আপনাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে, ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াবে, ব্যবসার সুষ্ঠু পরিবেশ হবে এবং বিনিয়োগ ত্বরান্বিত হবে, কর্মসংস্থান হবে, আর দেশে এবং বিদেশে ব্যবসার সমান তালে আপনারা সবাই এগিয়ে যেতে চান। পেছনের দুঃখগাথা সরে এসে একটি নতুন রেকর্ড তৈরি করবার একটা অভিলাষ আপনাদের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার শুরু থেকেই আমরা দেখেছি। সেই থেকে এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের এক বছর তো কেটে গেল, আপনার বিশ্লেষণটা কি? কেমন গেছে ব্যবসা বাণিজ্যের এই এক বছর? ধন্যবাদ। আমরা আসলে আপনারা দেখেছেন যে শুরু থেকেই খুব পজিটিভ ছিলাম যে এই সরকারের নেতৃত্বে ভালো কিছু প্রত্যাশা আমরা করছি, এবং দীর্ঘদিন যাবৎ যেটা আমরা বলে আসছিলাম ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, এই সরকারের কাছে এই প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। কারণ এই সরকার একটা মানে যে কোনো পরিস্থিতিতেই ওনারা নির্মোহভাবে কাজ করে যাচ্ছেন এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন, কাজ করার জন্য এসছেন, যার কারণে ওনাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তো ওনারা কিন্তু চেষ্টা করেছেন, আন্তরিকভাবে চেষ্টা করেছেন, এখনও করে যাচ্ছেন, যদিও কাঙ্ক্ষিত সুফলটা আমরা এখনও পাইনি সব জায়গায়। যেমন ধরেন, আমরা যদি দেখি যে মূল্যস্ফীতির লাগামটা কিছুটা হলো এখন সংযত হয়ে আসছে, টেনে ধরেছেন। তারপরে যদি দেখি অর্থনৈতিক যে শৃঙ্খলা, বিশেষ করে ব্যাংকিং খাতের যে একটা লুটপাট চলছিল, এইটা অন্তত বন্ধ হয়েছে এবং সেখানে একটা শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করছে এই সরকার। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জায়গাটাতে খুব কঠোরভাবে তিনি
কাজ করে যাচ্ছেন যে অর্থনৈতিক শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু পাশাপাশি যেই জিনিসগুলি আমাদের খুব প্রত্যাশা ছিল, যেমন ধরেন এনবিআর এর সংস্কার, সেটা করতে গিয়েও কিন্তু সেই সংস্কারটা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেননি বা যায়নি। মাঝখানে তো অনেক কিছুই ঘটে গেল এই সংস্কার নিয়ে। আবার এনবিআর এর বিভিন্ন ডিপার্টমেন্ট, কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স, এই 3 ডিপার্টমেন্টের যে দৌরাত্ম্য, অত্যাচার, এটা কিন্তু কিছুটা এই চেয়ারম্যান আসার পর কিছুটা সংযত হয়েছে কোথাও কোথাও, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখনও কিন্তু আমরা সেই সুফল পাইনি। এবং সর্বশেষ কিছু ঘটনার আমি হয়তো আজকে এখানে তুলে ধরবো এনবিআর এর, তাহলে বুঝতে পারবেন যে এটা পরিস্থিতি কোথায় আছে। আর আরেকটা যেটা মনে করি এই সরকারের গত 1 বছরে, যেটা আমাদের জন্য খুব সেটব্যাক বলবো, ড্রব্যাক বলবো, আমাদের জন্য দুর্ভাগ্য বলবো, যে এই সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা দেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, রপ্তানি এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা শীর্ষ পদে দায়িত্বে আছেন সরকারের, তারা আমাদের কাছে মনে হচ্ছে যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন এবং আলোচনা করে সময়োপযোগী পদক্ষেপ যা নেওয়া দরকার সেটা ওনারা প্রয়োজনীয়তা অনুভব করছেন না। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়, আমি বলবো যে ড্রব্যাক, সেটব্যাক বলবো, আমাদের জন্য দুর্ভাগ্য বলবো। কারণ এইটা যতক্ষণ ওনারা মনে না করবেন ততক্ষণ পর্যন্ত এই সংকটগুলি সমাধান হবে না। সংকট কিন্তু বিশেষ করে ব্যাংকিং খাতের সংকটটা, যদিও ওই লুটপাটটা থেমেছে বা তারপরে ধরেন ডলারের ক্রাইসিসটাও কমে আসছে, সেই জায়গাগুলিতে একটা ভালো, কারণ প্রচুর আপনার ফরেন কারেন্সি রিজার্ভ আস্তে আস্তে বাড়তেছে, প্রচুর রেমিটেন্স আসছে, রপ্তানিটাও একটা পজিটিভ ধারায় ফিরেছে। তো সব কিছু মিলে এই জায়গাটাতে একটা ভালো জায়গা তৈরি হয়েছে। কিন্তু ব্যাংকিং খাতের যে অব্যবস্থাপনা এখনও আছে, বিশেষ করে অসহযোগিতা, ব্যবসায়ীদের নানাভাবে ভোগান্তির মধ্যে রাখা, মানে পান থেকে চুন খসলেই সব বন্ধ করে দেওয়া, তার আমদানি রপ্তানি সব বন্ধ হয়ে যাওয়া, কথায় কথায় ব্যাক টু ভ্যাকেন্সি না দিয়ে তার আটকিয়ে রাখা, এই যে প্রবণতা, এইটা ডে বাই ডে বেড়ে গেছে। এবং এটা বেড়েছে মূলত বাংলাদেশ ব্যাংকের কিছু, আমি মনে করি যে এই সময়ের সময়োপযোগী পলিসি না হয়ে, পলিসিটা ভালো, পলিসিগুলি ভালো, কিন্তু এটা সময়োপযোগী নয়। একটা রুগী যখন আইসিইউতে থাকে তখন আগে তাকে ট্রিটমেন্ট দিতে হয়, প্রপার মেডিসিন দিতে হবে, আইসিইউ থেকে তাকে রুগীটাকে সুস্থ করে স্বাভাবিক অবস্থায় আনা। স্বাভাবিক অবস্থায় আসার পরে সেই রুগীর কাছ থেকে আপনি বেস্ট প্র্যাকটিস, ভালো জিনিস কিছু আশা করতে পারেন সেই মানুষের কাছে বা সেই শিল্প কলকারখানার কাছে। কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রি যখন আইসিইউতে, তখন ওখানে আপনি বেস্ট প্র্যাকটিসের জন্য পলিসি দিয়ে দিবেন, আর সেইটা নিয়ে উল্টা ওই ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে, বন্ধ হয়ে যাবে, প্রতিনিয়ত ধুকে ধুকে মরবে। এইটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, বাট এটাই হচ্ছে। আপনি কি বলতে চাইছেন সংস্কারের নামে যে উদ্যোগগুলো নিয়েছে ব্যাংকিং খাতের কথা আপনি যেটি বলছিলেন, সেই উদ্যোগগুলো একটা হচ্ছে আপনাদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়নি, আরেকটি হচ্ছে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো শিল্প বান্ধব নয়, এমন কি? কিছু কিছু উদ্যোগ আছে যেগুলি এই বিশৃঙ্খলা যেটা ব্যাংকিং সেক্টর হয়েছে সেটাকে কন্ট্রোল করা বা ফিরিয়ে আনার জন্য সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়, মানে আপনি যদি সব উদ্যোগগুলি একসাথে নেন, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে, তাহলে কিন্তু সব জায়গায় আপনার ভালো উদ্যোগ, কিন্তু ভালো উদ্যোগ সবসময় কাজে লাগবে না, তখন আরো উল্টা বিপরীত ফল হবে, যেটা হতে যাচ্ছে। যদি সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট, যেমন ধরেন আমরা যদি বলি আমাদের যে ইডিএফ যে ফান্ডটা ছিল $7 বিলিয়ন, এটা বন্ধ অলমোস্ট, যদিও বলে $3 বিলিয়ন আছে, কিন্তু এটা অলমোস্ট আমরা কেউই আর এখন পাই না, এনজয় করতে পারি না। ইডিএফ মানে রপ্তানি উন্নয়ন তহবিল, হ্যাঁ, রপ্তানি উন্নয়ন তহবিল। তারপরে ধরেন 10,000 কোটি টাকার একটা প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিম নামে পিসি একটা সুবিধা ছিল আমাদের 5% ইন্টারেস্টে, এটাও গত এপ্রিল থেকে বন্ধ হয়ে গেছে। তারপরে ইনসেন্টিভগুলি যেগুলি ছিল রপ্তানির বিপরীতে, নগদ সহায়তা, এগুলিও অলমোস্ট সব প্রায় বন্ধ। কিছু কিছু সামান্য আছে যেগুলি নিয়ে আসলে উল্টা আরও আমরা হয়রানির মধ্যে আছি। এরপরে ধরেন ব্যাংকের যে ইন্টারেস্ট রেট 15%-এর নিচে তো কোনো ইন্টারেস্ট নেই, সেটি তো কেন্দ্রীয় ব্যাংক থেকে বেঁধে দেওয়া হয়নি, কিন্তু
ব্যাংকগুলি তো করেছে, কেন করেছে? ওইটা ওই যে লুটপাটের ফল। এখন এসে আবার সেটাকে মানে এত কঠোর অবস্থান নিয়েছে, সেই অবস্থানটা এখন ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু সেটি কি আপনি বলবেন কেন্দ্রীয় ব্যাংকের দায়ে? যখন আপনার বিশৃঙ্খলা যখন ছিল সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে এখন মনে করেন যে লিকুইডিটি ক্রাইসিস, যেটা আমরা তারল্য সংকট যেটা বলি, এখন ব্যাংকগুলো বেশি টাকায় যদি আমানত গ্রহণ করতে হয় ব্যাংকগুলোকে, এবং তার তো মাঝখানে একটি স্প্রেড রেখে তারপর আপনাকে বিনিয়োগ করতে হবে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? ঠিক আছে, তাহলে বিনিয়োগ বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে। আর আমি যে মনে করেন ইন্ডাস্ট্রি করার সময় আমি তো একটা ক্যালকুলেশন করে ব্যাংক থেকে লোন নিয়েছি, সে 9%, 8%, 7% কোনো একটা পার্সেন্টেজে। এখন যদি এসে আপনি আমাকে 15% চাপাইয়ে দেন, তাহলে কি আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব? আমার পক্ষে ওই ইন্ডাস্ট্রি তো আর চালানো সম্ভব না। তাহলে আমি যে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি বা হতে যাচ্ছি, এইটার রেমেডিটা কি? না, তাহলে আপনি উদ্যোক্তা হিসাবে আপনি একটি সংগঠনের অন্যতম বৃহৎ সংগঠন, সেই সংগঠনের নেতা হিসাবে এই সুদের হার কিভাবে আপনাদেরকে সরকার কম্পেনসেট করতে পারে? কারণ গ্রাহকের কাছ থেকে আমানত নিচ্ছে, যেখানে 10, 11, 12% আমানত নিচ্ছে, সেটি যখন বিনিয়োগে যাবে ব্যাংক, এটি তো কেন্দ্রীয় ব্যাংক থেকে না, এটি বিভিন্ন প্রাইভেট স্টেট ওন যতগুলো ব্যাংক আছে, সেখানটাতে সরকারের করণীয় কি? সরকারের করণীয় কি? আপনি নতুন করে যে বিনিয়োগ দিবেন, যেটা মানে ফাইন্যান্স করবেন, সেখানে আপনি 15% দেন, সেটা দিয়ে কেউ যদি পোষাইতে পারে তাহলে বিনিয়োগে যাবে, না পারলে যাবে না। কিন্তু আপনি আমাকে 8% দিয়ে আমাকে বিনিয়োগে এনেছেন, এখন যদি আপনি আমাকে 15% চাপাই দেন, আমার পক্ষে তো বেঁচে থাকা সম্ভব না। তাহলে সরকারের করণীয় কি? বাংলাদেশ ব্যাংকের করণীয় কি? বাংলাদেশ ব্যাংক সেখানে একটা সফট লোন বা রিফাইন্যান্সিং এর যে ব্যবস্থা আছে, তো সেখানে সেই ব্যবস্থা থেকে যারা পুরনো ইনভেস্টমেন্টে যারা ওইভাবে ছিল, তাদেরকে সেখানে একটা সহযোগিতা করা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ নেই। আরেকটা যেটা অন্যতম কারণ আমরা মনে করছি, যে সরকারের মানে যে সরকার বা বাংলাদেশ ব্যাংক এইসব বিষয়গুলি যখন সিদ্ধান্ত নিচ্ছেন বা সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা যারা মেজর স্টেক হোল্ডার, আমাদের সাথে কোনো আলোচনা করছেন না। এটা আমাদের জন্য একটা মানে আমরা মনে করি যে এই পরিস্থিতির জন্য একটা অন্যতম কারণ। আর পাশাপাশি যে উদ্যোগগুলি নিলে বিষয়গুলি সমাধান হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না। না, আপনি যেটি বলছেন আলোচনা হচ্ছে না, আমরা ইতিপূর্বে দেখেছি যে ব্যবসায়ীদের যত সমস্যা সংকট, সেগুলোকে নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথেই আলোচনা হয়েছে। আপনাদের প্ল্যাটফর্ম ছিল, একটি অ্যাপেক্স বডি ছিল, সেই ব্যবসায়ী সংগঠন ব্যক্তি হাতেম না, একটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বা আপনাদের যত স্টেক হোল্ডার আছে, অন্যান্য সংগঠন যারা আছে, আপনারা কি সুসংগঠিত? আপনাদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কি কোনো প্রস্তাবনা সরকার প্রধান বা অর্থ উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টা বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আপনারা পৌঁছেছেন এরকম? আপনি দেখেছেন যে এই সরকার আসার পর থেকে তো আমাদের যেটা বললেন যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, সেই সংগঠন তো আর জীবিত ছিল না। মানে ওখানে একজন প্রশাসক যখন বসছেন, তখন এটা কিন্তু আর আগের মতো আর রান করতে পারেনি। ম্যাক্সিমাম আগের মতো বলছেন গত 15 বছরের মতো রান করতে পারেনি। যেভাবে ব্যবসায়ী সংগঠন যেভাবে রান করা উচিত সেভাবে, সেটি কি গত 15 বছরে রান করেছিল? না, সেভাবে গত 15 বছর রান করেনি। কারণ তখন যেটা হয়েছে, একটা সরকারের মানে তাবেদারি করেছে মূলত, যেটা বলবো ম্যাক্সিমাম সংগঠনগুলি বা সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, তারা সরকারের তাবেদারি করেছেন, যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেভাবে পরিলক্ষিত হয়নি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা ব্যবসায়ীদের স্বার্থে কিছু জিনিস আদায় করেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয়নি। আমরা সেই আলোচনায় আবার ফিরবো একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর ফিরবো আমাদের এই অতিথির সঙ্গে। আমাদের আলোচনায় আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আমাদের নির্ধারিত আলোচনায়। অন্তর্বর্তী সরকারের 1 বছরের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আর আমাদের আলোচনার জন্য অতিথি রয়েছেন BKME এর সভাপতি, যেটাকে আমরা বলি নিটওয়ার শিল্পের যে সংগঠন আমাদের, সেই শিল্পের সংগঠনের নেতা মোহাম্মদ হাতেম। আমরা যে আলোচনায় ছিলাম,
যে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আপনি যেটি বলছেন স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হয় না, সেই স্টেক হোল্ডারদের জায়গায় ছিলেন কিনা, এবং আপনি যেটি বলেছেন যে প্রশাসক বসানো হয়েছে, তো একটি দীর্ঘ 15 বছরের জেকে বসে থাকা একটি গোষ্ঠী, সেই জায়গা থেকে তারা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সেখান থেকেও তারা পালায়নপর হয়েছে, সেই প্রেক্ষিতে আসলে প্রশাসক বসানোর বিকল্প কিছু ছিল কি? না, বিকল্প কিছু ছিল না, কারণ এটাকে সুষ্ঠু ধারায় নিয়ে আসতে হলে সেখানে অবশ্যই প্রশাসক বসিয়ে এটাকে এই সংস্কার খুব জরুরি ছিল। সেই সংস্কারটা হচ্ছে, কিন্তু এখনও সংস্কারটা সঠিকভাবে হয়েছে বলে আমরা মনে করছি না, কারণ এখনও যেভাবে মানে বিশেষ করে বিসিসির যে সদস্যদের যেই ধরনের সদস্য আর যেই ধরনের ওখানে ভোটার যেভাবে আছে প্রক্রিয়া ভোটের যে প্রক্রিয়া, এইভাবে হলে ওখানে সুষ্ঠু বা ভালো কোনো নেতৃত্ব গড়ে আসবে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত ধরেন আরও অন্যান্য যে সংগঠনগুলি রয়েছে সেখানেও কিন্তু যেটা আমরা দেখেছি গত 15 বছর, সেখানে একটা তাবেদারি নেতৃত্ব দেখেছি, সরকারের লেজুর ভিত্তির নেতৃত্ব দেখেছি, যার কারণে আমরা এই সরকার আসার পর আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে অন্তত এরকম কোনো আইন করা যায় কিনা যারা ট্রেড বডিতে নেতৃত্বে আসবে, মানে ট্রেড বডির পলিসির মধ্যে এরকম কিছু দেওয়া যায় কিনা, নেতৃত্বে যারা থাকবে তারা কোনো অবস্থাতেই কোনো রাজনীতির দল বা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, যদি থাকে তাহলে নেতৃত্বে আসতে পারবে না। তাহলে অন্তত সেই ক্ষেত্রে আমি মনে করি কিছুটা হলো মানে ব্যবসায়ীদের স্বার্থ সেখানে সংরক্ষিত। আমরা তো কোনো চেম্বারের ক্ষেত্রে সেরকম অবস্থা দেখছি যে যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত এরকম ব্যক্তিদেরকে চেম্বারে নেতৃত্বে আনা হচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, এরকম কিছু জায়গা আছে যেখানে ব্যবসায়ীদেরই নেতৃত্বে সাধারণত রাখা হয় বা আসে। আর অলমোস্ট সারা বাংলাদেশের চেম্বারগুলি যদি বলেন বা অন্যান্য অ্যাসোসিয়েশনও যদি বলেন, সেখানে নেতৃত্বে কারা ছিল ওই সময়টাতে, ওই সরকারের সাথে লেজুর ভিত্তি করার মতো কিছু লোকজনই সেখানে দায়িত্বে সবসময় ছিলেন। আর আমার এখানেও যদি বলেন যে আমি দীর্ঘদিন বিকেমিতে নেতৃত্ব দিয়েছি, কিন্তু কোথায়, মানে সেকেন্ড বা থার্ড পজিশনে থেকে। ওই 2010 সালে আমার প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু আমাকে হইতে দেওয়া হয়নি। কেন? কারা হতে দেয় নাই? তখনকার মানে যারা ছিলেন নেতৃত্বে তারা, এবং পরিষ্কারই বলেছেন, যতদিন আগের প্রধানমন্ত্রীর নাম বলেই বলেছেন যে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে ততদিন আমি প্রেসিডেন্ট হইতে পারবো না, এবং পারিও নাই। 25শে অগাস্ট গিয়ে আমি বিকেমির প্রেসিডেন্ট হই, এবং পরবর্তীতে নতুন করে এবার নির্বাচন করে আমি প্রেসিডেন্ট নতুন করে আবার হই। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে সরকারের পক্ষ থেকে এই যে সংস্কার প্রস্তাব বা সরকারের যে সহায়ক ভূমিকা ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের জন্য নেয়ার কথা, সেখানে আপনাদের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয় না। তো যেখানে ব্যবসায়ী সংগঠনগুলোর এই ভঙ্গুর দশা বা যেখানে কোনো শৃঙ্খলা নাই, বিশৃঙ্খলা এখন পর্যন্ত সবগুলোকে একটি সংশোধন বা সংস্কারের প্রক্রিয়ায় রয়েছে, এই অবস্থায় আপনারা সরকারের কাছ থেকে আপনাদের প্রত্যাশাগুলো কিভাবে জানাচ্ছেন? এবং আপনি যেটি বলছেন যে সরকার আপনাদের কথা শুনছে না বা আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে না, তো পথটা কি? পথটা অবশ্যই, তার মধ্যে তো কিছু না কিছু নেতৃত্ব তো এখনো আছে, এবং কিছু মুরব্বী যারা আছেন এই ব্যবসা বাণিজ্যের এই সেক্টরকে দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন, তাদের নিয়েও তো সরকার মাঝে মাঝে বসতে পারেন, বা বিশেষ করে পলিসিগুলি যেগুলি নিয়ে সমস্যা সংকটে আমরা থাকি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে এখন যে ধরনের অসহযোগিতা চলছে, এগুলি নিয়ে আমাদের বসা দরকার, এগুলি নিয়ে কথা বলা দরকার, কিন্তু সেখানে আমরা ওরকম কোনো অবস্থান দেখছি না। বা সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে আরও যে সমস্ত মন্ত্রণালয়, যেমন ধরেন রিসেন্টলি আপনি যদি দেখেন চট্টগ্রাম বন্দরের 40% চার্জ বাড়িয়ে দেওয়ার একটা প্রস্তাবনা আছে। আমরা দীর্ঘদিন যাবৎ আমি বলেছি, আমি চট্টগ্রাম বন্দরের যে অ্যাডভাইজারি বোর্ডে আমি ছিলাম, এবং আমি সবসময় উচ্ছ্বসিত প্রশংসা করেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের, যে তারা তাদের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির সর্বোচ্চ লেভেলে আমাদেরকে সার্ভিস দিয়েছেন তারা, মানে যা তাদের অবস্থান তার চেয়ে বেশিও দিয়েছেন কখনো কখনো। এবং চট্টগ্রাম বন্দর কিন্তু
প্রফিটেবল একটা সেবামূলক সংস্থা, যদিও সেবামূলক সংস্থা কখনো প্রফিট করার কথা না, কিন্তু তারা প্রফিট করছে। তো এই প্রফিট করার পরেও এখন হঠাৎ করে 40% চার্জ বাড়িয়ে দিয়ে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বা আমাদের উৎপাদন খরচটাকে বাড়িয়ে দেওয়ার কি যুক্তি থাকতে পারে? এবং এটা কার সাথে আলোচনা করে, কারোর সাথে আলোচনা নাই, হঠাৎ করে কেন এটা বেড়ে যাবে? ইভেন একই সাথে আমাদের যে বিগডা অর্থাৎ ওই যে ডিপোগুলির যে অ্যাসোসিয়েশন, ওনারাও হঠাৎ করে একটা চার্জ বাড়িয়ে দিলেন কোনো আলোচনা ছাড়া। তো এই যে জিনিসগুলি, এগুলি আলটিমেটলি কিন্তু ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কম্পিটিটিভনেসটাকে কিন্তু ব্যাহত করে। এই যে বাড়িয়ে দেয়া, আপনি বিগডার কথা বললেন এবং বন্দর কর্তৃপক্ষ, এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বা রাজনৈতিক সংশ্লেষ বা কোনো মহলের হাত আছে বলে কি আপনারা মনে করেন? না, এই মুহূর্তে রাজনৈতিক মহলের হাত তো থাকার কথা না, কিন্তু তাইলে হচ্ছে কেন? হচ্ছে এবং হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা নাই কেন? এটা হলো আমাদের প্রশ্ন। সেই বিষয়ে কি আপনারা সরকারের সংশ্লিষ্ট মহলে কথা বলেছেন? আমরা চিঠি দিয়েছি। চিঠি দিয়ে তার কোনো জবাব পেয়েছেন? আমরা এখনো সেটা নিয়ে কোনো আলোচনার পাইনি আমরা। আচ্ছা জনাব হাতেম, আমি আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই যে বন্দরের কথা যখন বলছিলেন, বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় আমরা বড় ধরনের একটি হুমকির মধ্যে পড়েছিলাম এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটি সমঝোতার একটি জায়গা এখন পর্যন্ত আমরা যেটা শুনতে পাচ্ছি সেটি ইতিবাচক। তো যেখানে বিশ্ব বাণিজ্যে নিত্য নতুন প্রতিযোগিতা হচ্ছে, সেই প্রতিযোগিতায় বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে রপ্তানি শিল্প প্রতিষ্ঠানগুলো কতখানি মোকাবেলার মতো অবস্থায় রয়েছে বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ দিব, অভিনন্দন দিব আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং তার নেতৃত্বে যে টিম, খলিল সাহেব সহ যারা কাজ করেছেন তাদেরকে, বাণিজ্য সচিব মহোদয় ছিলেন, তারা অত্যন্ত সফলভাবে আমরা বলবো এই নেগোসিয়েশনটা করেছেন। যদিও এটা হয়তোবা কেউ প্রত্যাশা করেছেন যে 20-এর নিচে, বাট আমরা মনে করি যে 20 যেটা আসছে এটা একটা ভালো জায়গায় আমরা আছি। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির অবস্থান, বিশেষ করে ভিয়েতনামের অবস্থান আমাদের একই সাথে রয়েছে, আবার ভারতের অবস্থান তো আপনারা জানেনই, প্রথমে 25 পরে এটা 50, আর পাশাপাশি চায়নার তো মানে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে এখনো বলা যাচ্ছে না, বাট ওইটাও খুব একটা ভালো কিছু ওখানে হবে না। তো সুতরাং এই সব কিছু বিবেচনায় নিলে আমি মনে করি বাংলাদেশ একটা খুব ভালো একটা পজিশনেই আছে, অ্যাডভান্টেজ পজিশনে আমরা আছি। সেই অ্যাডভান্টেজটার জন্য আমরা যে সামনে যে অবারিত সুযোগ আমরা আসবে বলে মনে করছি, প্রশ্ন হচ্ছে যে সেই সুযোগটা আমরা নিতে পারবো কিনা। সেই সুযোগটা যদি নিতে হয় তাহলে দেশীয় যে সংকটগুলি আমাদেরকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, সেই সংকটগুলির সমাধানের জন্য সরকারকে কিছুটা ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা কি? প্রথমে হচ্ছে যে আমাদের গ্যাস সংকট অন্যতম, কারণ আমি যে আমার এখন যে অর্ডার প্রচুর আসলে আমার ক্যাপাসিটিটা বাড়াইতে হবে। ক্যাপাসিটি বাড়তে গেলে আমার গ্যাসের আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই লাগবে, কোয়ালিটি গ্যাস লাগবে, সেটা নিশ্চয়তা কি সরকার দিবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্যাংকিং খাতের কথা যেটা বলছিলাম। ব্যাংক এখন যে কোনো রকমের যে ইস্যুতেই দেখা যায় আমাদের ব্যাক টু ভ্যাকেন্সি বন্ধ করে দেয়, নানা রকমের যে ফেসিলিটিগুলি বন্ধ করে দিচ্ছে, মানে আমার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, ফলে দেখা যায় যে ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের কিছু যেমন ধরেন সর্বশেষ যেটা ঋণ খেলাপির যে সংজ্ঞায় পরিবর্তন এনেছেন, গুড, কারণ এই ধরনের বেস্ট প্র্যাকটিসই আমাদের করতে হবে, কিন্তু আবারও আমাকে বলতে হচ্ছে বেস্ট প্র্যাকটিস করার সময় এটা নয়। ধন্যবাদ। আমরা আরও আলোচনা আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতিতে আবার আমরা যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের এই অতিথির সাথে আলোচনায়। ততক্ষণ দেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের অতিথির সঙ্গে আলোচনায়। আজকে আমাদের আলোচনার অতিথি রয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সক্ষমতা বা বাইরের যদি অপরচুনিটি থাকেও আমাদের এখানটাতে, সেক্ষেত্রে আমাদের কিছু সংকট রয়ে গেছে। যেমন বলছিলেন গ্যাস, অভ্যন্তরীণ সংকটের কথা বলছিলেন, যেমন গ্যাসের কথা বলছিলেন, ব্যাংকিং খাতের কথা বলছিলেন। এর বাইরে কি আইন শৃঙ্খলার কি এখনকার যে আইন শৃঙ্খলা, আমরা অতীতের সময় আইন শৃঙ্খলা নিয়ে খুব শঙ্কায় ছিলাম, ব্যবসা বাণিজ্যের নানান জায়গায় চাঁদা
জবরদখল, জোর দখল ইত্যাদি ইত্যাদি ছিল। এখন কি এখনকার পরিবেশ, এই সরকার কি ব্যবসা বাণিজ্যের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনুকূলে আনতে পেরেছে বলে মনে করেন আপনি? এখনো বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনো পুরোপুরি অনুকূলে আসেনি, এবং অনেক জায়গাতেই মানে যেটা হচ্ছে, আমরা যেটা মনে করি যে একটা সুষ্ঠু ব্যবসা বা বিনিয়োগের জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতিটা জিরো টলারেন্সে থাকা দরকার। তো সেই জায়গায় এখনো অনেক পিছিয়ে আছি আমরা। এই জায়গাটাতে সরকার আমার মনে হয় আরও একটু কঠোর অবস্থান নেওয়া দরকার। দ্বিতীয়ত বলবো যেটা আরেকটা সংকট, যেটা অন্যতম সংকট, সেটা হচ্ছে কাস্টমস, মানে এনবিআর এর কাস্টমস বলি, ভ্যাট বলি, ট্যাক্সেশন পলিসি বলি, তিনটা জায়গাতেই প্রচুর সংস্কারের প্রয়োজন আছে। আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই, আমি যদি একটা বিনীত অনুরোধ করি আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি আসার পর পজিটিভ অনেক উদ্যোগ উনি নিয়েছেন। একটা উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে আমি অনুরোধ করব, সাথে শুধু এনবিআর না, স্টেক হোল্ডারদের মধ্যে প্রতিনিধি থাকতে পারে, মিডিয়ার প্রতিনিধি থাকতে পারে, সবাইকে সাথে নিয়ে একটা কমিটি করে চট্টগ্রাম বন্দরে আমরা যে প্রায় শুনি দীর্ঘদিন মাল পরে আসে, নিচ্ছে না, কেন যাচ্ছে না, এইটা একটু তদন্ত করা। আমি মনে করি তদন্ত করলে যে জিনিসটা বেরিয়ে আসবে এর জন্য কাস্টমস দায়ী। অন্তত 80 থেকে 90% ক্ষেত্রে দেখবেন কাস্টমসের নানা রকমের সংকট তৈরি করা সংকটের কারণেই এই মালামাল আটকে আছে ওখানে। তো সুতরাং এই কি কোনো আইনি বাধা আছে না এখানে অন্য কোনো ইস্যু আছে? এটা আমি মনে করি কোথাও কোথাও কিছুটা হয়তো আইনি থাকতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে স্বেচ্ছাচারিতা, কাস্টমস কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা। কেমন, আমি একটু উদাহরণ দিই। সর্বশেষ গত 21শে জুলাই আমার কাছে আমাদের এক রপ্তানিকারক, এক প্রতিষ্ঠানের মালিক আসলেন, যে উনি চায়না থেকে একটা ফ্যাব্রিক্স আনছেন, 98 কি 99 হাজার ডলারের ফ্যাব্রিক্স আনছেন, যেটা বাংলা টাকায় হয়তো 1,10,00,000 টাকার মতো ভ্যালুয়েশন হয়। উনি বন্ডের আওতায় এনেছেন, উনি এনেছেন 5408 HS কোডে। কাস্টমস মালটাকে আটকে দিল, আটকে দিয়ে বললো যে আপনি এটা 5808 আনছেন কেন, এটা 07 হবে। তো ওনারা বললেন যে 07 আর 08-এর মধ্যে যে গ্যাপ, মানে যে বর্ণনা দেওয়া আছে অলমোস্ট সেম, কাছাকাছি। এখন যে রপ্তানিকারক সে হয়তো এটা পাঠাইতে ওইটা বুঝে ওইটা পাঠিয়েছে, মানে ডিফারেন্স খুব বেশি নেই, সামান্য ডিফারেন্স হইতে পারে সেখানে। আমি পরে দেখছি ডিফারেন্সটা কি, একটা হচ্ছে পলিস্টার ফাইবার আর একটা হচ্ছে রেয়ন ফাইবার, দুইটাই কিন্তু ম্যানমেড ফাইবার দোনোটাই। তো সেখানে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। তো এরপর আবার এখানে এনবিআর একটা নির্দেশনা আছে, যদি এই ধরনের ভুল কেউ করে, যে HS কোডে কোনো ভুল হয়, মালের যে বর্ণনা আর মাল যা আসছে সেটা যদি মিল থাকে তাহলে এটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে 1 মাস সময় দিবে, 1 মাসের মধ্যে বন্ডে তার ওই HS কোডটা ইনক্লুড করে জমা দিয়ে দিবে। তো উনি সেইটাও বলেছে যে আমাকে ছেড়ে দেন, আমি ওইটা জমা দিয়ে দিব। না, ছাড়া হয়নি। প্রায় 1.5-2 মাস পরে এটার একটা হিয়ারিং ডাকলেন কমিশনার। হিয়ারিং ডেকে বললেন যে আপনি তো এটা মিস ডিক্লারেশন দিয়েছেন, আপনার এটার 200% জরিমানার বিধান বা 400% জরিমানার বিধান আছে, সাথে এই মাল আপনাকে ডিউটি দেওয়া নিতে হবে। তো উনি বললেন যে আমি তো বন্ডের আওতায় মাল আনছি, আমি তো যেই HS কোডে আনি আমার কোনো ডিউটি নাই সেখানে। যদি এরকম হইতো যে আমি এই HS কোডে ডিউটি বেশি, ওইটা দেই নাই ডিউটি ফাঁকি দেওয়ার জন্য, যেটা দিছি এটার মধ্যে ডিউটি কম, ফাঁকি দেওয়ার জন্য আমি দিছি, এরকম হইলে নাইলে আমার পানিশমেন্ট হইতো। তা তো না, আমি তো সরকারের কোনো রাজস্বের ক্ষতি করছি না, বরঞ্চ আপনি মালটা আটকায় রেখে আমার রপ্তানিকে বাধাগ্রস্ত করছেন। না, মাল ছাড়লেন না। এরপরে 10-12 দিন পরে, হিয়ারিংয়ের 10-12 দিন পরে আমার কাছে আসার পর আমি এনবিআর সংশ্লিষ্ট যিনি মেম্বার ওনার কাছে পাঠাইলাম, যে বললাম যে এই ঘটনা। তো উনি দেখে বললো যে হ্যাঁ, এটা সে ভুল করছে, মালটা ছেড়ে দেওয়া উচিত ছিল। তো উনি ফোন করে বলে দিয়েছেন মালটা ছেড়ে দিতে, দিয়ে আমাদেরকে জানালেন যে আপনার লোক পাঠান, আমি বলে দিছি মাল ছেড়ে দিবে। দুর্ভাগ্যজনক হচ্ছে যাওয়ার পরে তাদেরকে খুব শাসাইলো। এনবিআরে গেছেন, ঠিক আছে এনবিআর থেকে মাল রিলিজ করেন। উনি এটার উপরে 210% জরিমানা, অর্থাৎ 2,20,00,000 টাকা জরিমানা, প্লাস হচ্ছে এই মাল আনছি কিন্তু আমি রপ্তানির জন্য ডিউটি ফ্রি, বন্ডের আওতায়। উনি নির্দেশ দিয়ে দিলেন এটা ডিউটি দিয়া মাল নিতে হবে 1,10,00,000 ডিউটি, আর 2,20,00,000 হলো জরিমানা, আরও 20 লাখ কি অলমোস্ট
3.5 কোটি টাকার একটা জরিমানা ওনার। মানে আপনি বলতে চাইছেন যে আসলে যে নিয়ম বা আইনের বাইরে গিয়ে ফাঁকফোকর বের করে এই প্রতিবন্ধকতা তৈরি, কিন্তু সম্পূর্ণভাবে বেআইনিভাবে উনি করছেন। এরপরে ওই মালিকের পরে যখন জানাইলো আমাকে, আমি সাথে সাথে মেম্বারকে জানাইলাম যে ভাই আপনি বলার পর তো জরিমানা আরো কঠিন হয়ে গেছে। এবং পরে একই সাথে আমি আবার চেয়ারম্যান মহোদয়কে জানাইলাম, উনি আমাকে বললেন যে আমি সচিবালয়ে আছে, আমার কাছে কাগজগুলি পাঠান। আমি পাঠাইলাম, বাট এরপরেও পরবর্তীতে 10-12 দিন পরেও এই মাল রিলিজ হয় নাই। না হওয়ার পর উনি ওই যে এর মধ্যে বন্ডে ওই এইচএস কোডটা ওনার ইনক্লুড করে উনি আবার গেলেন দেখা করতে, যে পুনর্বিবেচনা করা যায় কিনা। ওনার সাথে দেখাই করেন নাই কমিশনার, দেখা না করে ওই বলছে যেইভাবে অর্ডার যা দিছে ওইভাবে কাজ করতে। এরপরে আর উপায় না পেয়ে আমি বললাম যে আবার হাইকোর্টে রিট করেন। রিট করে হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে এরপরে গিয়ে এই মাল রিলিজ করছে। এই যে 2 মাস 2.5 মাসের মতো তার কালক্ষেপণ করে তার অর্ডারটা বাতিল হয়ে গেছে এতক্ষণে। বায়ারকে আবার রিকোয়েস্ট করে হয়তো এটা পাঠাইতে গেলে তখন হয়তো ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট করা লাগবে। তাহলে এটা দেশের লস, ওই ইন্ডাস্ট্রির লস। এই যে লসটা করলেন উনি, স্বেচ্ছাচারিতা বলবো এটা আমি না। আমরা আশা করি যে আপনার এই আলোচনার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে সরকারের কর্ণকুহরে এই সমস্যাগুলো প্রবেশ করবে এবং সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে, এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটির একটি দৃষ্টান্ত হয়তো সরকার স্থাপন করবে। আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশাবাদী খুব যে এই সরকার সময় দেওয়া উচিত সংস্কারগুলি হয়ে। এরপরে আমি মনে করি সংস্কারগুলি অন্তত যতটুকু সম্ভব করে নির্বাচনী প্রক্রিয়া গেলে অন্তত দেশ এগিয়ে যাবে। সকলের সহযোগিতা আমরা আশা করি। আমরা সেই আশায় থাকি। প্রিয় দর্শক, আজকের আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় বেরিয়ে এসছে। সরকারের সফলতা যেমন ব্যবসায়ী বা রপ্তানিকারকদের পক্ষ থেকে বলা হয়েছে, কতগুলো প্রতিবন্ধকতার কথাও আমরা এখানটাতে জেনেছি। সরকার উদ্যোগ নিয়েছে যেটিকে আমরা বলে থাকি যে রাজস্ব বিভাগের সংস্কার। সেই সংস্কার যদি যথাযথভাবে প্রতিফলন হয় বা কার্যকর হয়, হয়তোবা ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামীতে এই ধরনের অভিযোগগুলো আর হয়তো আসবে না বা শুনতে হবে না, বা যে প্রতিবন্ধকতা ডিঙিয়ে তাদেরকে বিশ্ববাজারে ব্যবসা করতে হয় সেই প্রতিবন্ধকতার যে দরজাগুলো সেগুলো খুলে যাবে আশা করি। এবং আমাদের এই আলোচনার মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিকে আজকের অতিথি আমাদের সামনে এসছে, নিশ্চয়ই সরকার সেদিকেও সজাগ দৃষ্টি রাখবেন এবং সুরাহা করবার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহে শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।